ওকে দেখো, আমরা আজকে লিফো এবং ওয়েটেড এভারেজ মেথড এই দুইটা মেথড শিখবো। আমরা নর্মালি জাবেদা শিখেছি, একটা হচ্ছে পিরিয়ডিক এবং পারপেচুয়াল মেথডে। এই চ্যাপ্টারে আরো যে জিনিসগুলো আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেটা হচ্ছে লিফো, ফিফো, এভারেজ। তো দেখো, এবিসি লিমিটেড uses a perpetual inventory system. The following data relates to ABC. 2018 সাল জুলাই মাসের 1 তারিখ শুরুতে বলেছে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিটস এট দ্য রেট 8 টাকা করে, টোটাল 3200 টাকা। এরপরে বলেছে 10 তারিখে পারচেস করেছে 1000 ইউনিট 9 টাকা করে, প্রতি ইউনিট 9 টাকা করে, 9000 টাকা। 15 তারিখে বলেছে সেলস 1000 ইউনিট, 1000 ইউনিট বিক্রি করেছে। 20 তারিখে বলেছে পারচেস 800 ইউনিট এট দ্য রেট 9 টাকা 50 পয়সা। এরপরে সেলস দেওয়া আছে 800 ইউনিট, আবার পারচেস দেওয়া আছে। শেষে বলেছে দ্য ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অন জুলাই 31, 2018 শোজ 1000 ইউনিট অন হ্যান্ড। জুলাইয়ের 31 তারিখে দেখতে হবে যে আমাদের হাতে 1000 ইউনিট পণ্য আছে। রিকোয়ার্ড কি কি বলেছে, ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড এট জুলাই 31, 2018। 2018 সালে কস্ট অফ ইনভেন্টরি অর্থাৎ মজুদ পণ্য কতটুকু আছে সেটা বের করো, অ্যান্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড ফর জুলাই আন্ডার লিফো মেথড আর ওয়েটেড এভারেজ মেথড। লিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড কত, আর ওয়েটেড মেথডে কস্ট অফ গুডস সোল্ড কত। আমাদের এখানে তিনটা রিকোয়ারমেন্ট। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমি বের করব ইনভেন্টরি অন হ্যান্ড জুলাই 31, 2018। জুলাই মাসের শেষের এই অঙ্কটা হচ্ছে জুলাই মাসের। তো জুলাই মাসের 31 তারিখে আমার মজুদ পণ্য কতটুকু আছে এটা বের করতে হবে। আর আমাকে বের করতে হবে and the cost of goods sold, cost of goods sold বের করতে হবে ফর জুলাই মাসের কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। কোন মেথডে? একবার হচ্ছে লিফো মেথডে, আর একবার হচ্ছে ওয়েটেড এভারেজ মেথডে। এই হচ্ছে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট। তো সবার প্রথমে আমাকে রিকোয়ারমেন্ট বুঝতে হবে যে কি করতে বলেছে। তাহলে এখন আমার লিফো মেথডের একটা ছক করে ফেলতে হবে। তো এখানে দেখো লিফো মেথডের একটা ছক আমরা করেছি। তো এই ছকটা বোঝার জন্য যেটা মনে রাখবা যে সবার প্রথমে ডেটের ঘর, তারপরে পার্টিকুলার্স না দিলেও হয়। কোন বইয়ে পার্টিকুলার্স দেওয়া আছে, কোন বইয়ে দেওয়া নাই। সো এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি পার্টিকুলার্স দিবা কি দিবা না, এটা তোমার ইচ্ছা, দিলেও হবে না দিলেও হবে। এরপরে একটা ঘর হচ্ছে পারচেস, তারপরের ঘরটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর তারপরের ঘরটার নাম হচ্ছে ব্যালেন্স। সবসময় মনে রাখবা লিফো হোক এবং ফিফো হোক, যেই মেথডই হোক, এই তিনটা ঘর করতে হয় সবসময়। তো পারচেসে একটু খেয়াল করো, পারচেসের মধ্যে আবার আমরা তিনটা ঘর দিব। একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা রেট, একটা অ্যামাউন্ট। কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। কোয়ান্টিটির জায়গায় তুমি ইউনিটও লিখতে পারো, ইউনিট, রেট, অ্যামাউন্ট, বা কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যেও তিনটা ঘর, একই সেম ঘর, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আবার ব্যালেন্সের মধ্যেও তিনটা ঘর, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তো এভাবে মনে রাখবা যে আমাদের মেইন ঘর কোনটা, পারচেস, এরপরটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, তারপরটা হচ্ছে ব্যালেন্স। এই তিনটা ঘর হচ্ছে মেন। তাহলে একেবারে শুরুতে আমাদের 1 তারিখে বলেছিল বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা। তাহলে এই বিগিনিং ইনভেন্টরি, এটা আমি কিনেও আনতেছি না, বিক্রিও করতেছি না, এটা আগে থেকেই ছিল বিগিনিং ইনভেন্টরি। তো 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা। তো বিগিনিং ইনভেন্টরি আমি পারচেসেও লিখবো না, কস্ট অফ গুডস সোল্ডেও লিখবো না। আমি কোথায় লিখবো? ব্যালেন্সের ঘরে লিখবো। কেন? কারণ এটা আমার আগে থেকেই ছিল, যার কারণে এটা ব্যালেন্সে। দেখো 400 ইউনিট, কোয়ান্টিটির ঘরে 400 লিখেছি, রেট ছিল 8 টাকা করে, তাহলে গুণ করলে 3200 টাকা হয়। এরপরে হচ্ছে 10 তারিখ, পারচেস 1000 ইউনিটস এট দ্য রেট টাকা 9000। তাহলে 1000 ইউনিট পারচেস করেছে 9 টাকা করে প্রতি ইউনিট। তাহলে পারচেস করলে আমরা পারচেসের ঘরে লিখবো। পারচেসের ঘরে দেখো কোয়ান্টিটির ঘরে 1000, কয় টাকা করে? 9 টাকা করে। তাহলে কত হবে? 9000 হবে। এখন এই যে আমি নতুন করে ক্রয় করলাম, আমার কিন্তু আগে থেকে ব্যালেন্স ছিল। দেখো এই যে 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা, এটা কিন্তু আমার ব্যালেন্সে ছিল। আমার সবার প্রথমে কাজ হচ্ছে এই ব্যালেন্সটা আমি নিচের ঘরে নামাবো। দেখো এই ব্যালেন্সটা নিচের ঘরে নামিয়েছি, 400 ইউনিট নামিয়েছি, তারপরে এই যে 8 টাকা করে,
টাকা করে আমি নামিয়েছি। তারপরে দেখো এই যে 3200 টাকা, 3200 টাকাও নামিয়েছি, অর্থাৎ আমি এগুলো নামিয়েছি, উপরের ব্যালেন্সটা নিচে নামাইছি। এরপরে নতুন করে যেটা কিনে নিয়ে আসছি, এই যে 1000 ইউনিট 9 টাকা করে 9000 টাকা, নতুন করে যেটা কিনেছি সেটা দেখো নিচে লিখে দিয়েছি। এই যে 1000 ইউনিট কোয়ান্টিটির ঘরে, রেটের ঘরে 9 টাকা, তাহলে গুণ করলে হয় 9000 টাকা। এটা আমি কি করলাম, নিচে লিখে দিলাম ব্যালেন্সের ঘরে। অর্থাৎ আগে ছিল 400 ইউনিট 8 টাকা করে, 3200 টাকা, আমি নতুন করে কিনেছি, সেটাও ব্যালেন্সের ঘরে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 10 তারিখ। এবার 15 তারিখ সেলস করেছে 1000 ইউনিট। মনে রাখবা সেলসের ইউনিট দেওয়া থাকে না, সেলসের ইউনিট দেওয়া থাকে না। এখন কথা হচ্ছে ভাইয়া যদি দেওয়া থাকে, দেওয়া থাকলেও সেলসের ইউনিট আমরা নিব না, আমরা ক্যালকুলেশন করার সময় সেলসের ইউনিট নিব না, এটা মনে রাখবা। ঠিক আছে, কখন, যখন আমরা লিফো বা ফিফো করব। তো আমরা এখানে সেলসের শুধুমাত্র ইউনিটটা নিব। 1000 ইউনিট বিক্রি করেছে, বিক্রি করেছে কত, 1000 ইউনিট। তো এখন দেখো আমরা 1000 ইউনিট লিখলাম, এখন এখানে টাকা বসাইছি 9 টাকা করে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 9 টাকা করে কেন বসাইলাম? আমার ব্যালেন্সে দুই ধরনের পণ্য ভাই আছে। ওইটা কি সেলসের ইউনিট বুঝাইছেন নাকি রেট? কোনটা ভাইয়া? রেট, রেট। কোশ্চেনে ভাই দেয়া থাকবে না, কোনটা রেট দেয়া থাকবে না, তাই তো? রেট দেওয়া থাকবে না, কোশ্চেনে ইউনিট দেওয়া থাকবে। এই যে দেখো ইউনিট দেওয়া আছে 15 তারিখ 1000 ইউনিট, বুঝতে পারছি? কোশ্চেনে ইউনিট দেওয়া আছে, আমি ইউনিটটা জি ভাই। লিখেছি। এখন কথা হচ্ছে এই ভাইয়া এখানে যে 9 টাকা করে বসালাম রেটটা, এটা কোথায় পাইলাম? আমার দেখো ব্যালেন্সে দুই ধরনের প্রোডাক্ট আছে। ব্যালেন্সের ঘরটা একটু খেয়াল লাস্টে করো, তাহলে দেখো যে দুই ধরনের প্রোডাক্ট আছে। একটা হচ্ছে 400 ইউনিট 8 টাকা করে 3200 টাকা, আর একটা 1000 ইউনিট 9 টাকা করে 9000 টাকা। এখন আমার দেখতে হবে কোন মেথড, এটা লিফো মেথড। লিফো মেথড হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট মানে আমার ব্যালেন্সের ঘরে যেটা সবার লাস্টে থাকবে সেইটা সবার আগে বিক্রি করতে হবে। ব্যালেন্সের ঘরে সবার লাস্টে যেটা থাকবে সেটা সবার আগে বিক্রি করতে হবে। তা ব্যালেন্সের ঘরে লাস্টে কি আছে দেখো, 1000 ইউনিট আছে, তাহলে এটা রেট 9 টাকা করে, তাহলে আমি এই নিচ থেকে বিক্রি করবো আগে। তো আমি 1000 ইউনিট যদি বিক্রি করি, তাহলে অবশ্যই নিচের রেটটা নিব, এই 9 টাকা করে রেটটা নিব। তাহলে 9 টাকা করে নিলে 9000 টাকা। তাহলে এবার দেখো ব্যালেন্সে কি থাকে, ব্যালেন্সে শুধু থাকে 400 ইউনিট, কারণ 1000 ইউনিট তো বিক্রি করে দিয়েছি, শুধু 400 ইউনিট থাকে 8 টাকা করে। ব্যালেন্সের ঘরে দেখো লিখেছি 400 ইউনিট 8 টাকা করে 3200 টাকা। এটা হচ্ছে আমার ব্যালেন্সের ঘর। ওকে, এবার 15 তারিখের পরে দেখো 20 তারিখ আবারও পারচেস করেছে 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে। তো পারচেস করলে আমি পারচেসের ঘরে লিখবো 800 ইউনিট 9 টাকা 50 পয়সা, তাহলে 7600। তো আগে থেকে আমার ব্যালেন্সে 400 ইউনিট ছিল, তো সেটা ফার্স্টে নামাবো। দেখো আমরা নিচে নামাইছি, এটা সবার ফার্স্টে কি করেছি, উপরের ব্যালেন্সটা নিচে নামাইছি। উপরে ছিল 400 ইউনিট 8 টাকা করে 3200 টাকা, এটা আমার ব্যালেন্সের ঘরে ছিল আগে থেকে। আর নতুন করে যেটা কিনলাম 800 ইউনিট 9 টাকা 50 পয়সা 7600 টাকা, এইটা আবার দেখো ব্যালেন্সের ঘরে লিখে দিয়েছি। এই যে 800 টাকা 9 টাকা 50, 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে 7600 টাকা, তাহলে আমার ব্যালেন্স আবার দুইটা ডাবল হয়ে গেল। এরপরে 25 তারিখ আবার সেলস করেছে 800 ইউনিট, তাহলে সেলস করলে আমরা কস্ট অফ গুড সোল্ড এর ঘরে লিখবো 800 ইউনিট। এবার প্রশ্ন হচ্ছে রেটটা কোনটা নিব, কে বলতে পারবা রেট কোনটা নিব? লাস্টে যে রেট দেয়া আছে ভাই। হ্যাঁ লাস্টের রেট, ব্যালেন্সের ঘরে লাস্টের রেট। তো ব্যালেন্সের ঘরে লাস্টের রেট হচ্ছে 9 টাকা 50 পয়সা, তাহলে আমি এই 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে বিক্রি করে দিব। তাহলে ব্যালেন্সের ঘরে কিন্তু ওই 400 ইউনিট থাকে আগেরটাই, তো এটা আমরা ব্যালেন্স নামাবো। তো ভাই যদি 1000 ইউনিট সেল হইতো তাহলে 800 টাকা, তারপর হচ্ছে আর বাকিটা 200 টাকা হচ্ছে ওই 8 টাকা ধরে, এটা না? হ্যাঁ হ্যাঁ, তাহলে 100 ইউনিট যদি সেলস করতাম, তাহলে এইখানে কিভাবে লিখতাম দেখো, এখানে লিখতাম 800 ইউনিট 9 টাকা 50 পয়সা ধরে, আবার লিখতাম 200 ইউনিট 8 টাকা ধরে। বুঝতে পারছি? জি ভাই। ফার্স্টে 800 ইউনিট 9 টাকা 50 পয়সা ধরে লিখে নিতাম, এই লাস্টেরটা আগে বিক্রি করতাম, এই যে লাস্টে যেটা আছে 800 ইউনিট 9 টাকা 50 পয়সা ধরে, এটা আগে বিক্রি করে নিতাম। তারপরে এই 400 ইউনিট থেকে আরো 200 ইউনিট বিক্রি করতাম 8 টাকা করে। ওকে, 30 তারিখ বলেছে পারচেস 600 ইউনিট 10 টাকা করে পার ইউনিট 6000 টাকা। তো পারচেস করলে আমরা পারচেসের ঘরে দিব 600 ইউনিট 10 টাকা করে 6000 টাকা। তো প্রথমে উপরের ব্যালেন্সটা নিচে নামাবো, দেখো এখানে উপরে ব্যালেন্সটা নিচে নামাইছি। 400 ইউনিট ছিল উপরে, তারপরে ছিল 8 টাকা করে, আর ছিল 3200 টাকা। তো 400 ইউনিট 8 টাকা করে 3200 টাকা আগে ব্যালেন্স নামালাম। এরপরে আমি নতুন করে যেটা কিনেছিলাম 600 ইউনিট 10 টাকা করে 6000, এটা নিচে লিখে দিলাম। এবার কি করব দেখো, এই পারচেসের ঘরে যে কোয়ান্টিটি আছে
এই কোয়ান্টিটি যোগফল নিচে নামাবো। এখানে কোয়ান্টিটি হবে হচ্ছে 2400, অ্যামাউন্টের যোগফলটা নিচে নামাবো 22,600। ঠিক তেমনি এটাও নামাবো 1800, এটা তো নামানোই আছে, আর ব্যালেন্সের ঘরটা নামাতে হয় না। ব্যালেন্সের ঘরটা লাস্টে যেটা থাকবে এটাই ব্যালেন্স, ব্যালেন্সের ঘর আর নামাতে হয় না। এখন আমার প্রথমেই বলেছিল যে ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড। কস্ট অফ ইনভেন্টরি অবশিষ্ট আছে কত, হাতে আছে কত বছর মাস শেষে। তো মাস শেষে হাতে আছে কত, এই যে আমার ব্যালেন্সের ঘরে যেটা পড়ে আছে, যেটা বিক্রি করা হয়নি, এটাই হচ্ছে আমার হাতে আছে, এটাই আমার হাতে আছে। তাহলে দেখো আমার হাতে আছে কত টাকা, 3200 টাকা আর 6000 টাকা। তাহলে 3200 আর 6000 যোগ করো, 9200। এই যে 9200, দেখো এই যে এন্ডিং ইনভেন্টরি লিখে 9200 টাকা। এখানে ক্যালকুলেশনটা দেখাই দিছি কিভাবে। এই যে ব্যালেন্সে 400 ইউনিট কয় টাকা করে, 8 টাকা করে। তো এখানে গুণ করে দেখাইছি যে 400 ইউনিট 8 টাকা করে আর 600 ইউনিট 10 টাকা করে, দুইটা গুণ করে যোগ করলে একবারে 9200 টাকা হবে। আচ্ছা ভাই, এখানে শুধু যে 3200 প্লাস হচ্ছে 6000 এটা দিলে হবে? 3200 6000 এটা দিলেও হবে, 3200 আর 6000 ভাই এটা দিলেও হবে। এখানে যে ভাই যে কস্ট অফ গুডস সোল্ড যে অ্যামাউন্ট ক্লোজ করা হয়েছে 16600, এটা কিসের? আচ্ছা, এটা কি কস্ট অফ ক্লোজ গুডস করতে সোল্ড, হবে? না এটা কেন করেছি দেখো, এটা আমার রিকোয়ারমেন্টে চাইছে, এটা আমার রিকোয়ারমেন্টে চাইছে। এই যে আমরা এই পর্যন্ত করলাম, এরপরে আমার বলেছে এন্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড ফর জুলাই। জুলাই মাসের কস্ট অফ গুডস সোল্ড কত, আন্ডার লিফো মেথড, আন্ডার এভারেজ মেথড। তো আমরা যেটা করলাম লিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড 16600। বের করলাম, লিফো মেথডে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পেরেছি? জি ভাই। এটা হচ্ছে লিফো মেথডের কস্ট অফ গুডস সোল্ড, এই জন্য এটা নিচে লিখে দিয়েছে যে কস্ট অফ গুডস সোল্ড 16600 টাকা লিফো মেথডে। ঠিক আছে, এবার লিফো মেথড শেষ করলে এবার আমরা ওয়েটেড এভারেজ মেথড করব। এই যে দেখো ছক করেছি ওয়েটেড এভারেজ মেথডের। ছকের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, আমরা আগেও যে ছক করেছি লিফো মেথডে সেই সেম ছক, শুধুমাত্র টাকা বসানোর ক্ষেত্রে একটু আলাদা। তো এটা আমি শিখাই দিচ্ছি এখনই। আচ্ছা দেখো, শুরুতে আমাদের অঙ্কের শুরুতে একটা বিগিনিং ইনভেন্টরি ছিল, অর্থাৎ এটা কোথায় যাবে, ব্যালেন্সের ঘরে। তো আমরা দেখো এখানে ব্যালেন্সের ঘরে লিখেছি 400 ইউনিট 8 টাকা করে 3200 টাকা। এটা হচ্ছে জুলাই 1 তারিখ। এটা মনে রাখবা যে এটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড। এভারেজ মেথড বা ওয়েটেড এভারেজ মেথড বললে আমাদের এই নিয়মে করতে হবে। ওকে, তারপরে দেখো 10 তারিখে আমরা ক্রয় করেছিলাম 1000 ইউনিট 9 টাকা করে, 9000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এভারেজ মেথড আর লিফো মেথডের মধ্যে পার্থক্য কি। লিফো মেথডে দেখো আমরা যেটা নতুন করে ক্রয় করেছিলাম সেটা কোথায় লিখেছিলাম, এই যে নিচে লিখে দিছি না, এই যে নিচে লিখে দিয়েছিলাম 1000 ইউনিট 9 টাকা করে, নিচে লিখে দিছি। তো আমরা এভারেজ মেথডে এরকম নিচে লিখবো না, আমরা যোগ করে দিব। এই 400 আর 1000 যোগ করলে কত হয়, 1400 হয় না, আমরা একবারে যোগ করে দিব। তো তাহলে দেখো এখানে আমরা একবারে উপরে ছিল 400, নতুন করে 1000 কিনেছি, 1000 কিনলে 400 আর 1000 মিলে একবারে 1400 টাকা। দেখে এখানে একবারে 1400 টাকা লিখেছি। কোয়ান্টিটি আর হচ্ছে অ্যামাউন্ট যোগ করে দিব। হ্যাঁ বলো। এই কোয়ান্টিটি আর অ্যামাউন্টটা যোগ করে দিব। না, কোয়ান্টিটি আর অ্যামাউন্ট না তো, আমাদের আগে ব্যালেন্সে ছিল 400 ইউনিট, নতুন করে কিনেছি 1000 ইউনিট, ইউনিট ইউনিট যোগ করব। আগে ছিল 400 কিন্তু ইউনিট, ভাই কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটিটা যোগ করব আর কোয়ান্টিটির অ্যামাউন্টের সাথে সাথে অ্যামাউন্টটা কোয়ান্টিটি, যোগ ভেরি করে গুড। দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ করে দিব। আগে ছিল 400, নতুন করে 1000, তাহলে 1400। আচ্ছা এবার দেখো, আগে টাকা ছিল কত, 3200 টাকা, আর নতুন করে কিনেছি আরো 9000, তাহলে 900 যোগ 3200 আর 9000 9000 যোগ যোগ করবা, কত হয়, 12200। 12200। তাহলে দেখো 12200। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে রেটটা কোথায় পাইলেন, উপরে তো 8 টাকা করে ছিল, এই এইখানে দুইটার গড়।
8 টাকা কোথায় পাইলেন, তাই না? এটা একটা প্রশ্ন যে ভাই 8 টাকা কোথায় পেলেন। তো এখন 8 টাকা করে কোথায় পেয়েছে, 8 টাকা 71 পয়সা কোথায় পেয়েছে দেখো। টাকা আছে কত, 12,200, ইউনিট কত, 1400। তাহলে এই টাকা দিয়ে ইউনিটকে ভাগ করতে হয়, টাকা দিয়ে এই কোয়ান্টিটিকে ভাগ করতে হয়, তাহলে এই মাঝখানে রেটটা পাওয়া যাবে। তাহলে ভাগ করো, যদি ক্যালকুলেটর থাকে 12,200 কে 1400 দিয়ে ভাগ করো, দেখো কত হয় বলো। ঠিক আছে ভাই। এটা আসে না? জি এটা ভাই। এটা এটা আসে, হ্যাঁ এটাই আসবে। তাহলে আমরা শিখলাম কি যে অ্যামাউন্ট দিয়ে অর্থাৎ টাকা দিয়ে কোয়ান্টিটিকে ভাগ করতে হয়, অ্যামাউন্ট দিয়ে কোয়ান্টিটিকে ভাগ করলে এই মাঝখানে রেটটা চলে আসবে। আচ্ছা, এরপরে 15 তারিখে আমরা সেলস করেছি, বিক্রি করেছি। আমরা যখন বিক্রি করব তখন আমরা এই উপরের রেটটা নিয়েই করব, এই যে 8.714 এই রেটটা নিয়েই আমরা বিক্রি করব। আমাদের অঙ্কে বলা ছিল শুধু 1000 ইউনিট বিক্রি, কিন্তু কয় টাকা করে বলা নেই। বাট আমরা এভারেজ মেথডে কোথা থেকে ব্যালেন্সটা নিব, রেটটা নিব, এই ব্যালেন্সের ঘরে যে রেটটা আছে এই রেটটা নিব, সবসময় লাস্টের রেটটা নিবা। তো এটা লাস্টের রেট, এটাও নিলাম 8 টাকা 71 পয়সা। তাহলে আমার ব্যালেন্স কত থাকলো, 400 ইউনিট ব্যালেন্স থাকলো, 1000 ইউনিট তো বিক্রি করে দিয়েছি, তাহলে 400 ইউনিট ব্যালেন্স থাকলো, 8 টাকা 71 পয়সা করে, 3486 টাকা। 20 তারিখে আবার আমি ক্রয় করেছি 800 ইউনিট, 9 টাকা 50 পয়সা করে, তাহলে 7600। তাহলে একটু খেয়াল করো, নতুন করে কতটুকু ক্রয় করেছি, 800 ইউনিট। আগে ছিল 400 ইউনিট, আগে ছিল কত ইউনিট, 400 ইউনিট। নতুন করে কিনেছি 800 ইউনিট, তাহলে 8 আর 4 1200 ইউনিট, 8 আর 4 1200 ইউনিট। আচ্ছা এবার দেখো, এবার আগে টাকা ছিল 3446, আর নতুন করে কিনেছি 7600, তাহলে দুইটা টাকা যোগ করলে হয় 11086 টাকা। তো 11086 টাকা আমরা টাকাও পেয়েছি, কোয়ান্টিটিও পেয়েছি। তাহলে টাকা দিয়ে কোয়ান্টিটিকে ভাগ করো, 9 টাকা আর 23 পয়সা। তাহলে এই যে যেটা পাইলাম এটা হচ্ছে রেট। এবার সেলস করেছে 800 ইউনিট, তো 800 ইউনিট কোথা থেকে বিক্রি করব, এই যে উপরের রেটটা থেকে 9 টাকা 23 পয়সা। ক্যালকুলেশন করলাম 7391, তাহলে ব্যালেন্সে থাকে 400 ইউনিট, আর রেট হচ্ছে 9 টাকা 23 পয়সা, 3695। 30 তারিখে দেখো পারচেস করেছে 600 ইউনিট, 10 টাকা করে 6000। তাহলে 30 তারিখের এটা আমরা কি করব, আমাদের ব্যালেন্সে ছিল 400 ইউনিট, নতুন করে কিনেছি 600 ইউনিট, তাহলে যোগ করে 1000 ইউনিট। এবার টাকা যোগ করব, আগে টাকা ছিল 3695, নতুন করে কিনেছি 6000, তাহলে 9695। তাহলে 9695 কে ভাগ দাও 1000 দিয়ে, কোয়ান্টিটি দিয়ে ভাগ দাও, তাহলে 9 টাকা 69 পয়সা আসে। তাহলে এখানে এন্ডিং ইনভেন্টরি কোনটা, এন্ডিং ইনভেন্টরি এই যে তোমার 9695, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। আমাদের ফার্স্টে বের করতে বলেছে এন্ডিং ইনভেন্টরি, তা আমরা বের করলাম 9695, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। আর কস্ট অফ গুডস সোল্ড কত, এই যে 16105, এটা হলো কস্ট অফ গুডস সোল্ডের যোগফল। আর বাকিগুলোর যোগফল তুমি করলেও হবে, না করলেও হবে, যেমন আমি বলেছিলাম কোয়ান্টিটি আর হচ্ছে অ্যামাউন্ট যোগ করতে, কোয়ান্টিটি আর অ্যামাউন্ট প্রত্যেকটা। তো যাই হোক, না করলেও হবে, এভাবে এতটুকু করলেও হবে। এখন বলো যে ওয়েটেড এভারেজ মেথড বুঝতে পেরেছো কিনা। জি স্যার। জি স্যার, বুঝছি। ভাই কারো কোনো প্রশ্ন আছে ওয়েটেড এভারেজ মেথড নিয়ে? ভাইয়া, পার্টিকুলার জায়গায় যদি অ্যাকাউন্টস টাইটেল লিখি কোনো প্রবলেম হবে? পার্টিকুলারস এর জায়গায় অ্যাকাউন্টস টাইটেল, না কোনো প্রবলেম নাই, পার্টিকুলারস এর জায়গায় অ্যাকাউন্টস টাইটেল লেখা যায়। ও স্যার, ওকে, বলো। আমি একটু লেটে জয়েন করেছিলাম, তো এটাই কি প্রথম অঙ্ক করিয়েছেন? এটাই প্রথম অঙ্ক, একটু বড় অঙ্ক এই আর কি। আর এটা মানে কোন অঙ্কের থেকে করা হয়েছে? লিফো ফিফো কি আজকেই শুরু হলো? আজকেই শুরু হলো। ও, ঠিক আছে, আমি ক্লাস শেষে ভিডিও দিয়ে দিব, 10 মিনিটের মধ্যে ভিডিও দিয়ে দিব গ্রুপে। ওকে স্যার। ভাইয়া, বলো। এন্ডিং ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড এটা কি লিখে দিতে হবে সব অঙ্ক করার পরে? না, আমাদের রিকোয়ারমেন্টে চাইছিল, এই জন্য আমরা লিখে দিয়েছি। আমাদের এই যে দেখো রিকোয়ারমেন্টে, এই যে দেখো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টে বলেছে ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড জুলাই 31, 2018।
তাহলে কস্ট অফ ইনভেন্টরি কত হবে জুলাই 31, 2018 সালে, অর্থাৎ মাস শেষে কতটুকু হাতে আছে, এই জন্য আমরা ইনভেন্টরি লিখে দিয়েছি। আবার বের করতে বলেছে কস্ট অফ গুডস সোল্ড ফর জুলাই। কস্ট অফ গুডস সোল্ড কত হবে, একটা লিফো মেথডে, একটা ওয়েটেড এভারেজ মেথডে, এই দুই মেথডে। সো জি ভাইয়া এই জন্য আমরা নিচে নিচে লিখে দিয়েছি যে এন্ডিং ইনভেন্টরিও লিখে দিয়েছি, কস্ট অফ গুডস সোল্ড লিখে দিয়েছি। যদি আমাদের না বের করতে বলে, কিছু যদি না বলা থাকতো, শুধু বলতো যে লিফো মেথড করো, তাহলে আমরা লিফো মেথড করে ফেলতাম, নিচে কিছু লিখতাম না। বাট এখানে রিকোয়ারমেন্ট বের করতে হবে, এই যার কারণে আমরা নিচে লিখে দিয়েছি। বুঝতে পেরেছি? তাহলে আমরা শিখলাম একটা হচ্ছে লিফো মেথড, আর একটা শিখলাম ওয়েটেড এভারেজ মেথড, আর একটা মেথড আছে ফিফো মেথড। তো ফিফো মেথডটাও সহজ, এটাও তোমরা পারবা। আচ্ছা, এই যে 25 নম্বর অঙ্কটা, এটা হোমওয়ার্ক থাকবে। 25 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি করতে হবে একটু দেখে নাও তো। কি বের করতে হবে বলো, কে বলতে পারো? ভাইয়া মাত্র যেগুলা করছে সেগুলাই তো ওই বের যে ভাই করতে কস্ট হবে। অফ ইনভেন্টরি বের করতে হবে ফিফো মেথডে আর লিফো মেথডে। হ্যাঁ, এই যে দেখো এখানে বলেছে ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড মার্চ 31, মার্চের 31 তারিখে কস্ট অফ ইনভেন্টরি কত আছে, আবার কমা দিয়ে বলেছে কস্ট অফ গুডস সোল্ড বের করো আন্ডার ফিফো এবং লিফো। তার মানে আগের অঙ্কটা যা করেছি সেই নিয়মে করতে হবে, কিন্তু আগের অঙ্কটা ছিল এভারেজ মেথড, লিফো আর এভারেজ, আর এখানে বলেছে ফিফো অ্যান্ড লিফো। তো ফিফো তোমাদের করতে হবে না, এটা আমি শেখাবো, তোমরা যারা পারো তারা করবা, যারা না পারো তারা লিফো আর এভারেজ মেথড এই দুটা করবা, লিফো অ্যান্ড এভারেজ মেথড, এই অঙ্কটা করবা। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। জি ভাই। আচ্ছা ভাই, কোশ্চেনটা হলো এই যে আমরা হচ্ছে এই লিফোর যে ফুল মিনিংটা লাস্ট ইন ফার্স্ট আউট, ভাইয়া এবং কিন্তু সেটা তো করতে হবে। আমরা তো হচ্ছে যে আউট যখন করতেছি মানে সেল যখন করতেছি, তখন ওই লিফোতে তো হচ্ছে যে লাস্টে যে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ইন হইছে ওইটা কাউন্ট করতেছি, কিন্তু নামের সাথে তো ভাই কাজের তাহলে মিলতেছে না। কেন মিলতেছে না কেন? এখানে তো ভাই লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে হচ্ছে আউট যেটা করছি সেটা হচ্ছে ফার্স্টে যে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কোম্পানিতে ইন হইছে ওইটা কাউন্ট করব না, কিন্তু আমরা না তো না না, ওইটা কেন, তুমি তো মুখে বলতেছো লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট মানে যেটা কোম্পানিতে সবার লাস্টে আমি কিনেছি সেটা সবার ফার্স্টে আমি আউট করে দিব, বিক্রি করে দিব। লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে ও, কিনেছি আচ্ছা আচ্ছা। সেটা ফার্স্টে আউট করে দিব। ঠিক আছে, যেমন ধরো আমি যদি একটা গল্প বলি, মনে করো যে তুমি সকালবেলা একদিন ভোরবেলা ঘুম থেকে উঠেছো, তোমার আম্মু তোমাকে একটা বাজারের ব্যাগ নিয়ে বাজারে পাঠাইতে, যে যা সকাল সকাল উঠছিস বাজার করে নিয়ে আয়। তুমি বাজারে গেছো, বাজারে যায় দেখতেছো যে একেবারে টাটকা টাটকা সবজি, ঠিক আছে, অনেকজন দোকানদার বসে রয়েছে সবজি টবজি নিয়ে। তো দোকানদাররা যেটা করে সেটা হচ্ছে যে গত দিনের যে পণ্যগুলো বিক্রি হয় নাই সেগুলো সব উপরে উপরে সাজায় রাখে। যারা মনে করো ভ্যানে করে বিক্রি করে, এরা সব উপরে সাজায় রাখে কোনগুলো, যেগুলো গত দিন রাতে বিক্রি হয়নি, আর যেগুলো টাটকা নিয়ে আসছে আজকে সকালে সেগুলো একটু নিচে নিচে রাখে। তো তুমি কি করবা, তুমি মনে করো বাছাই করে সুন্দর করে সামনে থেকে সরায় একদম নিচের গুলা নিবা, তাই না? তো তুমি কোনগুলা নিচ্ছ? তুমি নিচ্ছ হচ্ছে দোকানদার যেগুলো আজকে সকাল বেলায় নিয়ে আসছে টাটকা, তুমি কিন্তু সেইগুলা নিচ্ছ। দোকানদার আজকে সকালেই নিয়ে আসছে, মানে সবার লাস্টে যে পণ্যটা দোকানদার কিনে নিয়ে আসছে টাটকা, তুমি কিন্তু সেইটাই কিনতে চাচ্ছ। এটা হচ্ছে লিফো মেথড। তুমি যে পদ্ধতি অ্যাপ্লাই করছো এটা হচ্ছে লিফো মেথড, বাট দোকানদার কোন পদ্ধতি অ্যাপ্লাই করতেছে? দোকানদার চিন্তা করতেছে যে আগের যে পণ্যটা আমি কিনেছিলাম অনেকদিন হয়ে গেছে সেইটা আগে আগে বিক্রি করে দিতে হবে। দোকানদার কিন্তু ফিফো মেথড ফলো করতে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, আর তুমি বুঝতে ফলো পারছি। করতে জি যাচ্ছ ভাই। লিফো মেথড। ঠিক আছে, এই হচ্ছে দুইটা মেথড। তো আমরা ভাইয়া লিফো মেথড, হ্যাঁ বলো। ভাইয়া এই যে লাস্টে যে লেখা আছে মার্চ 31 শো 500 ইউনিট অন হ্যান্ড, এটার কি কোনো কাজ আছে? বলতেছে যে মাস শেষে 500 ইউনিট তোমার হাতে থাকবে। তো তুমি যখন অঙ্কটা করবা তখন দেখবা অটোমেটিক্যালি মাস শেষে 500 ইউনিট হাতে আছে। এটা জাস্ট একটা হিন্টস, আর কিছু না। যেমন আগের অঙ্কটাই আমরা যদি মানে দেখতে ভাই চাই, ম্যাথ মিলছে কিনা শিওর হওয়ার জন্য। ম্যাথ মিলছে কিনা শিওর হওয়ার জন্য আগের অঙ্কটাই আমরা একটু দেখতে চাই। আগের অঙ্কটাই বলেছিল যে 1000 ইউনিট অন হ্যান্ড,
তো 1000 ইউনিট অন হ্যান্ড মানে মাস শেষে 1000 ইউনিট হাতে থাকবে। তো আমাদের দেখো মাস শেষে কিন্তু 1000 ইউনিটই হাতে ছিল। এই যে 400 ইউনিট আর 600 ইউনিট দুইটা মিলে কি 1000 ইউনিট হয় না? আবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এই যে 1000 ইউনিট হাতে আছে। তো মাস শেষে 1000 ইউনিটই আমাদের হাতে থাকবে, ঠিক আছে? এই আর কি, বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে এখন আমাদের এই 25 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা সুন্দর করে করবা। এরকম হোমওয়ার্ক আমি আরেকটা দেওয়ার চেষ্টা করছি, দাঁড়াও। আচ্ছা, না বাকিগুলো দিলে পারবা না, এগুলো আমাকে করাতে হবে। তো সমস্যা নেই, একটা অঙ্কই হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা গ্রুপে ছবি তুলে দিয়ে দিবা খাতায় অঙ্ক করে, ঠিক আছে? আর আরেকটা বিষয় বলে নি যে আমাদের আজকে 29 তারিখ, অলরেডি তোমাদের নরমালি আমাদের 20 থেকে 25টা ক্লাস হওয়ার কথা থাকে, অনেক ক্লাস হয়ে গেছে এই মাসে। আজকে আমাদের এই মাসের জন্য লাস্ট ক্লাস। তবে আমি আগামীকালকে একটা লাইভ আসতে পারি, আগামীকাল অথবা 1 তারিখে একটা লাইভ আসতে পারি। সেটা হচ্ছে যে ইউটিউবে লাইভটা নিব, আমি লিংক শেয়ার করে দিব। ওটা 2 ঘন্টার একটা ক্লাস নিব অ্যাকাউন্টিং এর উপরে, এই যা করাচ্ছি এরপর থেকেই, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সবাই লাইভটাতে জয়েন হবা, ওখানে দিবা। আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করাবো, যতটুকু করাইছি তোমাদের তারপর থেকেই একটু বেসিক সহকারে, কারণ অনেকে হয়তো নতুন জয়েন হতে পারে। ওই দিন আমি লাইভ ক্লাস নিব, আমি আগে থেকেই শিডিউল দিয়ে দিব তোমাদের গ্রুপে, বিজনেস ম্যাথ ক্লাস যেভাবে নেই সেভাবেই আর কি। তো তোমরা অবশ্যই সেই দিন লাইভ ক্লাসটা করবা, আমি আগে থেকে টাইম দিয়ে দিব, অবশ্যই সন্ধ্যার পরে হবে ক্লাসটা, আমি টাইম শিডিউল দিয়ে দিব, তোমরা সেই টাইমে অনুযায়ী ক্লাস করবা। আর আমাদের অ্যাকাউন্টিং এর ক্লাস এই মাসের ক্লাস শেষ, আমরা নেক্সট মান্থে আবার শুরু করব, ঠিক আছে? আমাদের মোটামুটি 100 ম্যাথ প্রায় শেষের দিকে, আমাদের এটা হচ্ছে কত নাম্বার পেজ, 51 পেজ, আমাদের 61 পেজ পর্যন্ত অঙ্ক রয়েছে, এটা 51 পেজ চলতেছে অলরেডি। তো প্রায় শেষের দিকে, আর মোটামুটি আমরা ইকুয়েশন করে ফেলেছি, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স করেছি, তারপরে আমরা হচ্ছে ওয়ার্কশিট করে আসলাম, তারপরে এখন মার্চেন্ডাইজিং করতেছি। হ্যাঁ বলো। স্যার নেক্সট মান্থে কত তারিখে ক্লাস শুরু হবে, মানে কত তারিখের আগে টাকা পে করতে হবে? নেক্সট মান্থে 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 5 তারিখের আগেই পেমেন্ট করে দিবা, ঠিক আছে? ওকে স্যার। 5 আর তারিখ ভাই শুরু। ম্যাথ বলছিলেন ম্যাট্রিক্স এর পাশাপাশি মনে হয় আরেকটা শুরু করবেন, কিংবা অ্যাকাউন্টিং, ওইটা নেক্সট মান্থে কি 2 চ্যাপ্টার একসাথে চালাবেন নাকি? ম্যাথ হচ্ছে আমাদের এই মাসে কিন্তু দুইটা একসাথে চলছিল, 100 ম্যাথ এবং ক্যালকুলাস। হ্যাঁ, দুইটা বিজনেস হ্যাঁ ম্যাথ হ্যাঁ। চলতেছিল একসাথে, ঠিক আছে? তো ক্যালকুলাসের মনে হয় 3টা না কয়টা ক্লাস হয়েছে, 3টা বা 4টা ক্লাস হয়েছে, ভাইয়া নিয়েছে। তো আবারও হয়তো বা ক্যালকুলাস শেষ করতে পারে না, কারণ ক্যালকুলাসের হচ্ছে 3টা ধাপ আছে। তো 3টা ধাপের মধ্যে একটা ধাপ ভাইয়া করিয়েছে, আরো 2টা ধাপ আছে, এটা হয়তো বা একটা ধাপ নেক্সট মান্থে করাবে, ঠিক আছে? ক্যালকুলাসটা একটু টাফ, বাট যে কয়টা অঙ্ক অনেক করাচ্ছে এই কয়টা ঝামেলা ভাই। করলে অনেকটা কাভার হয়ে যাবে, ঠিক আছে? এই আর কি। তো ঠিক আছে, তোমরা প্র্যাকটিসটা করবা, আর যেদিন আমি লাইভ ক্লাস নিব অনেকক্ষণ ধরে, সেদিন আমি গ্রুপে লিংক শেয়ার করে দিব, তার আগেই তোমরা লিংকটা একটু শেয়ার করে দিবা ওই ক্লাসটা সবার জন্য। তো ঠিক আছে, আজকে আর কোনো কোশ্চেন আছে? আমরা কিন্তু না ভাই। শেষের দিকে তোমাদের পরীক্ষা নিব, এই 100 ম্যাথ শেষ হয়ে গেলে পরীক্ষা নিব চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? পরীক্ষাগুলো দিতে হবে এবং তোমার হচ্ছে নিজেকে জাজ করতে হবে, কারণ এখন আর সময় নাই, অনেক কম সময় আছে, এই সময়ের মধ্যে তোমার নিজেকে প্রস্তুত করে ফেলতে হবে। আর হয়তো বা 1 মাস সর্বোচ্চ বন্ধ থাকতে পারে ভার্সিটি, এরপরেই হয়তো বা খুলে দিবে, ঠিক আছে? তো নিজেকে এখন থেকে তৈরি করে ফেলো। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।